আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা নতুন অধ্যায় শুরু করছি। নতুন অধ্যায় হলো ফার্স্ট পার্ট 9 অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব প্লান্ট ফিজিওলজি। দেখো এখানে প্রথম পৃষ্ঠাতে আমাদের এখান থেকে তোমার হচ্ছে একজন বৈজ্ঞানিকের নাম আছে স্টিফেন হেল। তিনি হচ্ছে সাল লাগবে না, শুধু মনে রাখতে হবে তিনি হলো উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। এটুকু এমসিকিউর জন্য মনে রাখবা। তারপরের পৃষ্ঠায় সরাসরি পরের পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে অনেকবার আসতে দেখা গেছে। হ্যাঁ, সেটা হলো কোনটা জানো? দেখো 3 নম্বর প্যারায় খনিজ লবণ পরিশোষণ আছে না, তার 3 নম্বর প্যারায় শেষ লাইন বোল্ড করা আছে। দেখো, পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় এবং ক্যালসিয়াম ও সালফেট আয়ন সবচেয়ে মন্থর গতিতে বা ধীর গতিতে শোষিত হয়। এইটা কিন্তু বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশনে প্রচুর আসে। তো এটা একটু মনে রাখার আমি কৌশল আবিষ্কার করছি যে কিভাবে তোমরা মনে রাখতে পারো। দেখো, সবচেয়ে দ্রুত গতিতে যেটা শোষিত হয়, তাহলে সবথেকে দ্রুত গতিতে শোষিত হয়, দ্রুত গতিতে শোষিত হয় মনে রাখার জন্য পানি মনে রাখবে। পানি, তাহলে পতে পটাশিয়াম আর নিতে নাইট্রেট, তাই না? তাহলে পটাশিয়াম আর নাইট্রেট পানি মনে রাখলে, আর পানি তো এমনিতে জোরেই প্রবাহিত হবে, তাই কি না পানি জিনিসটা? তাহলে পানি মনে রাখলে আমরা সবথেকে দ্রুত গতিতে শোষিত হয় এটা মনে রাখতে হলো পানি। তাহলে এখন সবথেকে দ্রুত গতি, এবার হচ্ছে সবথেকে মন্থর বা ধীরে, সবচেয়ে মন্থর বা ধীর গতিতে শোষিত হয় কোনটা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, সবথেকে ধীর গতিতে কেস মনে রাখবা। কেস মানে মামলা আর কি। হ্যাঁ, তাহলে কেস মনে রাখলে কেতে ক্যালসিয়াম, তাই না? কেতে হলো ক্যালসিয়াম আর তন্তুর সাথে হলো সালফেট, তাই কি না? তাহলে কেস মনে রাখলে, কেস জিনিসটা কি খুব ধীর গতিতে চলে না, মামলা বা কেস। হ্যাঁ, তো কেসটা একটা কেস অনেক সময় এমনও হয় যে 30-40 বছর পরে তার মীমাংসা হয়। কিভাবে? মানে চলতে থাকে, কেসের কোনো ইয়ে হয় না, মানে সুরাহা হয় না। অনেক সময় এইভাবে হয় না, দুই পক্ষের মধ্যে যে পক্ষ মনে করে হারে যাবে সেই পক্ষ অনেক সময় বিভিন্ন অজুহাতে কেসের যে ডেট হয়, হ্যাঁ, এই ডেট অনেক সময় মিস করে। তো এখন অনেক কেস, তো একটা ডেট মিস করলে পরে আবার ওই ডেটটা আবার ওইটা আসা, অন্য কেস অনেক আছে, তো ওই ডেটটা আসা অনেক দেরিতে, আবার ধরো 6 মাস পরে। হ্যাঁ, তো এক ডেটে কিন্তু মীমাংসা অনেক সময় হয় না, তারপরে আবার একটা ডেট দেয়, আবার দেখা যায় আরেক ডেট আবার মিস করলো, এরকম মাঝে মাঝে মিস করে কোন এক পক্ষ। এইভাবে করে দেখা যায় অনেক সময় তোমার হচ্ছে কেস দেরি হয়, এবং কেস যত দেরি হবে তত তোমার হচ্ছে উকিলের টাকা পয়সা হবে, উকিলের সুবিধা হবে, এটা আর কি। তো এই দিকে আমাদের এখানে এলাকাতে একটা কেস 36 বছর পরে রেজাল্ট হলো, 36 বছর পরে। তারপরে জমি নিয়ে জমি পরে পেয়ে গেল। তার মানে মনে রাখবা কেস হলো খুব ধীর গতিতে চলে। তাহলে কেস ধীর গতিতে চলে, কেসে ক্যালসিয়াম আর এর সাথে সালফেট, এটা হলো ধীর গতিতে শোষিত। এটা এই দুইটা পানি আর কেস, এটা মনে রাখলে আমার মনে হয় তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। এখন দেখো এর পরে দুই লাইন এটা কম আসে, তারপর মনে রাখবা সাধারণত ক্যাটায়ন কারা? ক্যাটায়ন অবস্থায় লবণ শোষণ হয় মাটির মধ্যে, আর একটা হচ্ছে অ্যানায়ন অবস্থায়। হ্যাঁ, এটাও লাগবে, তবে এটা খুব কম আসে, তবে প্রথম দুইটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে দেখো এরপরে আছে যে ম্যাক্রোমৌল কয়টা, এটা 9-10 পড়তে 1 থেকে 9টা, আর মাইক্রোমৌল হলো 10 থেকে 17টা, এটা মনে রাখতে হবে। না, এটা এইগুলো মনে রাখতে হবে না, মানে এই যে এখানে যে ম্যাক্রোমৌল এগুলো মনে রাখতে হবে না, মনে রাখতে হবে খালি কয়টা এটা, বুঝতে পেরেছো? 9টা আর 17। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা এটা আসে না। আচ্ছা, এবার দেখো মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা,
মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। এইখানে খনিজ লবণের প্রাপ্যতাতে দুইটা মতবাদ আছে। মানে খনিজ লবণ মানে মাটির মধ্যে থেকে উদ্ভিদ খনিজ লবণ কিভাবে শোষণ করে এটা নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে, এক একজন এক এক রকমের কথা বলেছে। কিছু বৈজ্ঞানিক মাটির খনিজ লবণ শোষণ করার ক্ষেত্রে দুইটা মত দিয়েছে, সেটাকে বলা হচ্ছে, একটা হলো কার্বন ডাই অক্সাইড মতবাদ আর একটা হলো কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তো প্রথমে আমরা কার্বন ডাই অক্সাইড মতবাদটা শিখি, তারপরে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ শিখব। কার্বন ডাই অক্সাইড মতবাদে যেটা বলা হচ্ছে সেটা হলো, প্রথমে দেখো কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। সেটা হলো মনে রাখবা যে এই মতবাদ অনুযায়ী উদ্ভিদ মূল শোষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করে। লাইন বাই লাইন বুঝি একটু। তা মাটিস্থ পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা, কার্বনিক অ্যাসিড তৈরি করলো, করার পর কি হবে? কার্বনিক অ্যাসিড ভেঙে যায় হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে পরিণত হয়। কলোয়েডাল দানার গায়ে লাগানো ক্যাটায়নের সাথে হাইড্রোজেন আয়নের পরিবর্তন হয়। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝো। তার মানে প্রথমে কি হলো যে প্রথমে হচ্ছে শ্বসন ক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে উদ্ভিদের মূলে। হ্যাঁ, ধরো উদ্ভিদের মূল বলতে মূল রোমে হচ্ছে, এই পাশেরটা হলো মূল রোম, পাশেরটা কি মূল রোম। হ্যাঁ, এগুলো হলো মূল রোম। মূল রোম এককোষী হয়। তো এই এককোষী মূল রোমের মধ্যে শ্বসন তো হয়, তাই না? শ্বসনে আমরা জানি অক্সিজেন লাগে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয়। তো ওই কার্বন ডাই অক্সাইড যখন ত্যাগ হয়, ওই কার্বন ডাই অক্সাইডটা যে মাটিস্থ যে পানি আছে তার মধ্যে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কিভাবে করবে? এদেরকে দেখো, কার্বন ডাই অক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে কিনা? কার্বনিক অ্যাসিড তৈরি করবে। তো এই কার্বনিক অ্যাসিড তৈরি করার পর আবার ভেঙে যায় হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন, এরকম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, হওয়ার পরে কি হয় যে মাটির কণাগুলা, মাটির কণাগুলা, যে কণাগুলোর সাথে লবণের বিভিন্ন আয়ন, খনিজ লবণের বিভিন্ন আয়ন, যেমন ধরো সেটা হতে পারে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এমনকি পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, অনেক রকমের লবণ আছে না? তো এই লবণগুলা, খনিজ লবণগুলা, এরা হলো কি করে যে এরা হচ্ছে মাটির কণার সাথে কলোয়েডাল কলোয়েডালের দানার সাথে, দেখো এখানে ভাষাটা কি বলা হচ্ছে যে কলোয়েডাল দানার গায়ে, কলোয়েডাল দানা বলতে আঠালো দানা, আঠালো দানা অর্থাৎ হলো মনে করো এখানে মাটির কণাটা এর সাথে আঠার মতো, আঠালো কণাটা আঠার মতো এবং এর সাথে লবণের আয়নগুলো আটকে আছে। ঠিক আছে, এইভাবে অনেকগুলা কলোয়েডাল দানা, মাটির কণা আঠার মতো করে লবণের আয়নগুলা আটকে রাখছে, লবণের আয়নগুলা আটকে রাখছে। ঠিক আছে, আটকে রাখলে এখন কি হবে? মনে করো এটা এই লালটা, মনে করো এটা সোডিয়াম ক্লোরাইড, আর এটা মনে করো ক্লোরিন। এইভাবে আয়নগুলো এভাবে মাটির কণার সাথে লেগে থাকে। হ্যাঁ, আঠার মতো আটকে রাখে, আঠার মতো আটকে রাখে। আচ্ছা, এখন কি হবে? এবার এই যে আয়নগুলো হলো হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন হলো, এইগুলো আবার এই আয়নগুলো আবার কি করবে যে হাইড্রোজেন আয়নটা তোমার এর সাথে এক্সচেঞ্জ হবে, অর্থাৎ এইটা হলো মাটির কণার সাথে চলে যাবে, আর এই যে সোডিয়াম আয়নটা আছে না, এই সোডিয়াম আয়নটা এই মূল রোমের কোষের মধ্যে ঢুকে যাবে, স্থান পরিবর্তন। আবার বলবো, ওই যে বিক্রিয়াটা কি বলবো, কার্বন ডাইঅক্সাইড, বিক্রিয়াটা হলো মূল রোমের মধ্যে এই যে কোষ, এই কোষের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে, তো সেই কার্বন ডাই অক্সাইডটা আসলে কোথা থেকে? শ্বসনের সময় কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না? শ্বসনে কোষ যখন অক্সিজেন গ্রহণ করে তখন উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। তো ওই কার্বন ডাই অক্সাইড বের হয়ে মাটির মূলের আশেপাশে তো পানি আছে, হ্যাঁ, ওই পানির সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, বিক্রিয়া করার পরে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড হলো একটা শিথিল যৌগ। হ্যাঁ, কার্বনিক অ্যাসিড কি? একটা শিথিল যৌগ। এটা হলো খুব সহজেই ভেঙে যায়। তো মাটির কণার মধ্যে কার্বনিক অ্যাসিডটা ভেঙে যায়। আচ্ছা, ভেঙে গেলে তখন কি হয়? ভেঙে তো আলাদা হয়ে গেছে। তো এরা তো আসলে আলাদা হয়ে বেশিক্ষণ থাকবে না, এরা তো সবসময় খালি যুক্ত হতে চায়। হ্যাঁ, এই পদার্থের মধ্যে যেমন বৈশিষ্ট্য যে এরা একা একা থাকে না, এরা সবসময় যুক্ত হয়।
যুক্ত হয়ে থাকে। হ্যাঁ, এই জিনিসটা তো এই বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে, তাই কি না? যে মানুষের মধ্যে আছে বলতে কি মানুষও তো একা একা না থেকে কি যৌগ গঠন করে, মানে কি বিয়ে করে দম্পতি হয় না, যৌগ গঠন করে না? তাহলে কি যে সে তো একা একা থাকবে না, সে তো আবার দম্পতি হবে, হবে না? যৌগ গঠন করবে কিনা? করবে তো। আবার যদি মনে করো কারো দেখা যায় বউ বা বর মারা যায়, তখনও সে একা একা খুব একটা থাকতে চায় না, সুযোগ পেলে আবার অন্য কারো আইনের সাথে যুক্ত হয়ে যায়, হ্যাঁ না? হয় কি না বেশিরভাগ ক্ষেত্রে? তো এখানে এরকম যখনই এই যখন আলাদা হয় তখন তো এই আলাদা থাকবে না, ঠিক আছে? তখন ও কি করবে যে যে এই হাইড্রোজেন আয়নটা মাটির কণার সাথে যখনই ঢুকবে তখনই হলো এই সোডিয়াম আয়নটা তখন হচ্ছে যে এর মধ্যে চলে যাবে, কারণ এই আসলে এর আর জায়গা হবে না, এক্সচেঞ্জ করবে। হ্যাঁ, এ হচ্ছে চাচ্ছে যে কারোর সাথে যুক্ত হবে, তো মনে করো এ হচ্ছে এখানে যখন চলে আসবে তখনই হচ্ছে এই এই যে ক্লোরাইডের জানার গায়ের সাথে যখন যুক্ত হবে তখন হচ্ছে এর জায়গা হবে না, তখন তখন অটোমেটিকলি মূলরোমের কোষের মধ্যে ঢুকে যাবে, মূলরোমের কোষের মধ্যে ঢুকে যাবে। এমনি এই বিচ্ছিন্নভাবে থাকতে চাইবে না, কারো না কারোর সাথে যৌগ গঠন করে অথবা কারোর সাথে লেগে থাকতে চাইবে। হ্যাঁ, কারোর সাথে লেগে থাকতে চাইবে, বিচ্ছিন্নভাবে থাকতে চাইবে না। তো এই যে ক্লোরাইডাল দানা, আঠার মতো দানা, এর সাথে হাইড্রোজেন আয়ন যখনই যুক্ত হবে তখন এখানে যে থাকা সোডিয়াম আয়নটা ছিল সে তখন তার জায়গা হবে না, সে তখন কি করবে, সে তখন এই মূল রোমের যে কোষ তার মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারছো? এটি পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, বুঝছো? রাখি। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, সমস্যা তো নাই। আচ্ছা, এবার দেখো একইভাবে এই বাইকার্বনেট আয়নের একই ঘটনা ঘটবে। বাইকার্বনেট আয়ন আবার কার সাথে কাজ করবে, এই বাইকার্বনেট একা একা থাকতে চাইবে না, এই কারো না কারোর সাথে লেগে থাকতে চাইবে। এইখানকার মাটির কণার সাথে যখনই যুক্ত হবে তখন এর আর জায়গা হবে না, তখন তখন আবার মূল রোমের মধ্যে ঢুকে যাবে, এও মূল রোমের ঢুকে যাবে। তাহলে এরা কিন্তু আয়ন অবস্থায় ঢুকতে পারে, অণু অবস্থায় ঢুকতে পারে না। বৈজ্ঞানিকরা বলছে লবণগুলা অণু অবস্থায় কোষের মধ্যে ঢুকতে পারে না, ওরা সবসময় আয়ন অবস্থায় ঢুকতে পারে। অন্য অবস্থায় ঢোকার মতো ক্যাপাসিটি নাই, অর্থাৎ হলো ঢোকার যে রাস্তাগুলো আছে। হ্যাঁ, কোষঝিল্লির মধ্যেও তো তোমার আছে যে প্রোটিন অণু, ওই যে বিভিন্ন আন্তঃঝিল্লি প্রোটিন, তাই না, সম্পৃক্ত প্রোটিন, এরকম প্রোটিন আছে না? তো ওর মধ্যে যে রাস্তা, সেই রাস্তাতে লবণের অণুগুলো যাইতে পারবে না, আয়নগুলো যাইতে পারবে। বুঝতে পারছো? অণুগুলো যেতে পারবে না, আয়নগুলা। তো ওই কারণে ওই আয়ন আকারেই যেতে হবে, অণু আকারে যেতে পারবে না, ভিতরে যেয়ে তারপরে যোগ করবে। এই যে গেল না সোডিয়াম আর ক্লোরিন, এর ভিতরে যায় সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল, বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়ে গেল, পটাশিয়াম সালফেট হয়ে গেল, এরকম। কিন্তু যাওয়ার সময় আয়ন আকারেই যাবে। বুঝা গেল কি? তার আরেকবার বলি যে কার্বন ডাই অক্সাইড মতবাদ, এটা এই মতবাদের নাম কি? কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। হ্যাঁ, এক্সচেঞ্জ কেন? একটার সাথে একটা চেঞ্জ হচ্ছে না, এক্সচেঞ্জ মতবাদ। হ্যাঁ, এই মতবাদে আমরা কি দেখতে পাচ্ছি যে মূলরোমের মধ্যে প্রতিনিয়ত শ্বসন ঘটছে, তাই কি না? শ্বসনের সময় কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ ভোল্টেজ জল, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে শ্বসনে, আর সেই কার্বন ডাই অক্সাইডটা মূলরোমের কোষ থেকে মাটিতে যে পানি আছে সেই পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড একটা শিথিল যৌগ, এ হচ্ছে সহজেই ভেঙে যায়, তো সহজে ভেঙে যাওয়ার কারণে ভেঙে যেই মাত্র আলাদা হয় তখন সে বিচ্ছিন্নভাবে থাকতেও আবার পছন্দ করে না, কাউকে না কাউকে চায়। তো তখন একটা মাটির যে কণা আছে এগুলো আঠার মতো, তার গায়ের সাথে তখন করে লেগে যায়, আর যেই মাত্র লেগে যায় তখন এইখানে থাকা যে আয়নটা ছিল তার আর জায়গা হয় না, তার জন্য একটা অস্বস্তিকর হয়, তখন সে বাধ্য হয়ে সেই জায়গাটা ছেড়ে দিতে চায়, ছেড়ে দিয়ে মূলরোমের মধ্যে ঢুকে যায়। এই একজনের কাছে ঢুকে এ আবার আরেকজনের কাছে যায়। হ্যাঁ, তো আরেকজনের কাছে যায়, এখানে কিন্তু ঋণাত্মক ধনাত্মক যুক্ত হওয়ার ব্যাপার ঘটছে না, এখানে কিন্তু দেখো ধনাত্মক আর ধনাত্মকই কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে। এখানে তো এরা দুজন যৌগ গঠন করছে না যে ধনাত্মক আর ঋণাত্মক হবে, বুঝতে পারছো? এখানে তো যৌগ গঠনের ব্যাপার হচ্ছে না, এই জন্য ধনাত্মকের সাথে ধনাত্মক, ঋণাত্মকের সাথে ঋণাত্মক। তো এও তাহলে এখানে গেল, তখন এই দুইজনের মধ্যে ঢুকে গেল, ঢুকে যায় লবণের অণু গঠন করলো। বুঝতে পারছো? এটাই হলো কার্বন ডাই অক্সাইড মতবাদ।
একটু এক নজর বইয়ের পাশে পড়ে দেখা বুঝতে পারছি। পড়ে দেখা তো ভালো হচ্ছে। না, মূলের বাইরে পানি ভর্তি। হ্যাঁ, এই তো মূলের বাইরে যাচ্ছে, বের হয়ে যাবে। বইয়ের বাইরে তাহলে এটা বাইরে, হ্যাঁ এটা তো দ্রুত গতিতে শোষিত হয়, এটা যখন লিখছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছিল না, তাই না? যে বিয়েতে কিন্তু দ্রুত গতিতে শোষিত শোষিত আয়ন মনে রাখবো কি পানির মাধ্যমে, তাই না? এই যে পানি, পটাশিয়াম নিতে নাইট্রেট, এটা বলছিলাম, তাই না? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। এটাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, করছো? বুঝছো? আচ্ছা, এখন দেখো বুঝতে পারলাম কিনা বইয়ের ভাষা বুঝতো? আচ্ছা, এবার পরেরটাতে আসি। হ্যাঁ, এরপরে আরেকটা মতবাদ কি বলা হচ্ছে যে এই মতবাদটা হলো কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদটা হলো এরকম, একই রকমই ঘটনা প্রায়। হ্যাঁ, যে কি হয়, প্রথমে আগে শুনে নাও, প্রথমে মূলদ্রব্যের কোষের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পানি, মূলদ্রব্যের কোষের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পানি আগের মতো, এখানে যখন কার্বন ডাই অক্সাইড তৈরি হয় বাইরে আসে, মাটিতে পানি আসে, সেই পানির সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে দিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে আগের মতো। করার পর এখানে হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট আয়নও হয়, ঠিক আছে? হওয়ার পর তারপরে যেটা হয় সেটা বলছে এরকম কাহিনী ঘটে, সেটা হচ্ছে যে এই তোমার সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন, তবে এই জিনিসটা অবশ্য আগে যেমন বাইরে হয়েছিল, এটা বাইরে বলতে এটা হলো এই যে মূলরোমের কার্বন এই হাইড্রোজেন বাইকার্বনেট আয়ন এটা ভিতরেই হয়ে মূলরোমের কাছাকাছি জায়গায় ধরো হাইড্রোজেন আয়ন, মনে করো কাছাকাছি জায়গায় হাইড্রোজেন আয়ন, কাছাকাছি জায়গায় বাইকার্বনেট আয়ন, কাছাকাছি জায়গায় মানে প্রাচীরের কাছাকাছি জায়গায় থাকে, সেখান থেকে এরা কাঁপতে থাকে, মানে হাইড্রোজেন আয়নও কাঁপে, বাইকার্বনেট আয়নও কাঁপে। এর আশপাশে লবণের আয়ন যারা আছে তারা হলো কাঁপাকাঁপি করে। ধরো এখানে লবণের আয়ন আছে, এখানে লবণের আয়ন আছে, হ্যাঁ, তো এই লবণের আয়নের সাথে যে সোডিয়াম, এই লবণের আয়নের সাথে যে ক্লোরিন আছে না, তো দুজনেই কাঁপছে। এও হলো সামনের দিকে কাঁপে আর ভিতরে ঢুকে কাঁপে, ভিতরে ঢুকে, এও হলো সামনের দিকে কাঁপে, ভিতরে ঢুকে, এইখানেও এও সামনের দিকে কাঁপে, ভিতরে ঢুকে, সামনের দিকে কাঁপে, ভিতরে ঢুকে, সামনের দিকে কাঁপে, ভিতরে ঢুকে, এই দুজনেই কাঁপাকাঁপি করে, মানে এই চারজন কাঁপছে, ঠিক আছে? এই চারজন কাঁপাকাঁপিতে যদি কম্পনটা যুগপৎ ঘটে, যুগপৎ ঘটা মানে মনে করো সোডিয়াম আয়নটা কেঁপে এই কাছাকাছি চলে আসে, এর কাছাকাছি জায়গায় মানে কোলসিটির কাছাকাছি জায়গায় চলে আসে, আর হাইড্রোজেন আয়নটা যদি আবার এই কোলয়েডাল দানার কাছাকাছি জায়গায় চলে আসে এবং এটা যদি যুগপৎ ঘটে তাহলে এক্সচেঞ্জ হয়ে যায়। তাহলে কি হয়? এক্সচেঞ্জ হয়ে যায়। তার মানে কি যে এ হলো এই সোডিয়াম আয়নটা কাঁপতে কাঁপতে কোলসিটির কাছাকাছি জায়গায় যদি চলে আসে, আর সেই সময় যদি হাইড্রোজেন আয়নটা কাঁপতে কাঁপতে কোলয়েডাল দানার কাছাকাছি চলে আসে এবং সেটা যদি যুগপৎ ঘটে তাহলে এক্সচেঞ্জ হয়ে যাবে। মানে তখন কি হবে, সোডিয়াম আয়নটা এর মধ্যে ঢুকে যাবে, হাইড্রোজেন আয়নটা এর মধ্যে যাবে, ওখানে কি হবে, থেকে যাবে। বুঝতে পারছো? এটা ক্লিয়ার কি? এটাই আয়নটা মানে এক্সচেঞ্জ হয়ে যাবে, এটা কার্বন। হ্যাঁ, এটা কম্পনের মাধ্যমে, এবং এটা কন্টাক্ট, কেন কন্টাক্ট? একে অপরের সাথে কন্টাক্ট করার মতোই ঘটনা ঘটলো, যে আমি তোমাকে এটা দিব,
তুমি এর মধ্যে আসো, আমি তোমার কাছে যাব, তাহলে এটা একটা কন্টাক্ট না? মানে দুইজনের মধ্যে একটা কন্টাক্ট হচ্ছে। কি কন্টাক্ট? যে আমি হলো তোমার কাছে যাব আর তুমি আমার কাছে আসো, তুমি আমার জায়গায় আসো আর কি, তুমি আমার জায়গায় আসো। ঠান্ডা লাগছে, হ্যাঁ? তুমি এই পাশেরটা স্যার আচ্ছা একটা বললে বুঝতে, আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা তাহলে একইভাবে তো এটা যেমন হলো, একইভাবে এই দুটো একই কাজ, এই চারটে এইভাবে ঘটে। সেই কথাই দেখো এখানে আছে। তাহলে তোমরা এবার একটু পরেরটা করে দেখো, পরেরটা একটু করে দেখো। সব বইয়ের তর্ক কি একই না আলাদা? একই আছে, এখানে খুব একটা আলাদা নেই। সাল বিজ্ঞানী নাম সব এক। হ্যাঁ অনেক সময় সালে দেখা যায় একটু উল্টাপাল্টা হয়, হ্যাঁ, তবে সালগুলো আসে না, এই জন্য টেনশন। আর বিজ্ঞানী নামগুলো সব মানে সত্য থেকে। হ্যাঁ বিজ্ঞানীর নাম আসে, বিজ্ঞানীর নাম আসে। তবে অনেক সময় দেখা যায় যে এরকম ঘটনা ঘটে, বিজ্ঞানীর নাম একটাও আসেনি, এরকমও মেডিকেল এডমিশনে কোশ্চেন হয়েছে যে একটাও আসেনি বিজ্ঞানীর নাম, এরকম ঘটনাও ঘটছে। হ্যাঁ, আর আসলে সর্বোচ্চ একটার বেশি আসে না বিজ্ঞানীর নাম। এমনকি যদি বিজ্ঞানীর নাম মনে রাখতে না চাই, তাহলে তোমার হচ্ছে যে বাদ দিলে 1 মার্ক, 1 মার্ক ধরো। হ্যাঁ এই বলো, করে দেখো, বুঝতে পারছো? বুঝতে পেরেছো? তাহলে এবার তাহলে পরের পৃষ্ঠায় চলে যাও। পরের পৃষ্ঠায় দেখো, পরের পৃষ্ঠা হলো উদ্ভিদের খনিজ দ্রবণ পরিশোষণ প্রক্রিয়া। এখানে কিছু এই যে প্রথম প্যারার শেষ যে লাইনটা, যে মাটিস্থ পানিতে অবস্থিত সাধারণ ক্যাটায়নগুলো কি কি, এটা একটু মনে রাখবো। হ্যাঁ শুধু ওই যে ওইটা বানায়নি, যদি বলো তাহলে পরে বানাই দিব আবার। আর অ্যানায়নগুলো কি কি এটুকু। আচ্ছা তাই, আচ্ছা বানাবো তাহলে। এবার দেখো দ্বিতীয় নম্বর প্যারায় খনিজ দ্রবণ পরিশোষণের প্রক্রিয়াকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? এটা একটা এমসিকিউ। 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো সক্রিয় পরিশোষণ আর একটা হলো নিষ্ক্রিয় পরিশোষণ। তো আসলে সক্রিয় পরিশোষণ বলতে কি বোঝায়? হ্যাঁ, সক্রিয় বলতে মানে যেটা আমরা অ্যাক্টিভ বুঝি, তাই না? সক্রিয় বলতে যেমন অনেকে বলে যে অনেকে বলে না যে না আমি কোনো অ্যাক্টিভলি, আমি কোনো সক্রিয়ভাবে কোনো দল করি না, এরকম একটা থাকে না, তাই কিনা? সক্রিয় করা অনেকে সে মিছিল টিছিল সব করবে এরকম, ঠিক কিনা? এটা হলো তো সেরকম আর। তো এখানে সক্রিয় বলতে বোঝায় যে যদি কোনো লবণের আয়ন সেটা যদি মূলের কোষের মধ্যে ঢোকার সময় যদি সেখানে কোনো শক্তি প্রয়োগ হয়, এটিপি খরচ হয়, তাহলে সেটাকে সক্রিয় পরিশোষণ করবে। তাহলে এটিপি খরচ করে লবণের কোনো আয়নকে মূলরোমের কোষের মধ্যে ঢোকানোর যে প্রক্রিয়া সেটাই হলো সক্রিয়। আর যদি কোনো এটিপি খরচ ছাড়াই এমনি যেমন ধরো ব্যাপন বা অবিস্রাবন এরকম এইগুলোর মাধ্যমে এমনি ঢুকে গেল, ব্যাপন অবিস্রাবন একটা নিষ্ক্রিয়, হ্যাঁ, তখন এটাকে আমরা বলবো নিষ্ক্রিয় পরিশোষণ। বুঝতে পেরেছো কি? তাহলে হচ্ছে সক্রিয় বলতে এখানে এটিপি খরচ হবে বা শক্তি হ্যাঁ করতে হবে, সেটাই সক্রিয়। আর যেখানে এটিপি খরচ হবে না, স্বতঃস্ফূর্ত ভাবে আসবে, সেটা হলো নিষ্ক্রিয়। বুঝা গেল কি? যেমন তুমি হচ্ছে যে টিউবওয়েলের পানি চিপার সময় শক্তি প্রয়োগ করে টিউবওয়েলের পানিটা তুলো, এটা সক্রিয়, তাই না? আর বৃষ্টির পানি এমনি পড়ছে নিষ্ক্রিয়, তোমার ক্ষেত্রে নিষ্ক্রিয় মানে পড়ছে, তাই না? নিষ্ক্রিয়, এটা কিন্তু শক্তি প্রয়োগ করে কিছু করতে হচ্ছে না। তাহলে শক্তি প্রয়োগ করে করতে হলে সেটা হলো সক্রিয়, শক্তি ছাড়া নিষ্ক্রিয়। বুঝতে পেরেছো? তাহলে এই হলো সক্রিয় আর নিষ্ক্রিয় বিষয়। এখন দেখো সক্রিয় পরিশোষণের 6 নম্বর লাইনে দেখো সক্রিয় পরিশোষণের মতবাদগুলো কি কি? সাইটোক্রোম পাম্প মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। সাইটোক্রোম পাম্প, সাইটোক্রোম হলো আয়রন
এবং প্রোটিন জাতীয় উপাদান। সাইটোক্রোম কি? আয়রন এবং প্রোটিন জাতীয় উপাদান। প্রোটিনের সাথে আয়রন থাকা, এটা হলো সাইটোক্রোম। হ্যাঁ, ধরো এটাকে লিখে নাও। আচ্ছা, এবার দেখো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মানে হলো কো মানে একসাথে, ট্রান্সপোর্ট মানে কি? ট্রান্সফার হওয়া। যখন প্রোটন অ্যানায়ন দুটো একসাথে ট্রান্সফার হয় তখন সেটাকে আমরা বলবো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। দুটো একসাথে যদি ট্রান্সফার হয় তাহলে সেটা হলো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, দুটো একসাথে যদি ট্রান্সফার হয় তাহলে। হ্যাঁ, এরপরে দেখো আরেকটা মতবাদ আছে লেসিথিন মতবাদ। লেসিথিন কথাটা আসছে লেকিথোস থেকে। হ্যাঁ, লেসিথিন কথাটা আসছে লেকিথোস, লেকিথোস, যার অর্থ হলো হলুদ। এটা প্রথম আবিষ্কার হয়েছিল ডিমের কুসুমে। প্রথম আবিষ্কার হয়েছিল কোথায়? ডিমের কুসুমে। বুঝতে পারছো? তো ডিমের কুসুমে আবিষ্কার হয়েছিল। ডিমের কুসুমে যেহেতু হলুদ, হ্যাঁ, সেই জন্য এরকম নাম হয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে এটা হলো লিপিড জাতীয় উপাদান। এটা কি? লিপিড জাতীয় উপাদান। বুঝতে পারছো? তাহলে এই ধরো এই অধ্যায় থেকে কিছু কোশ্চেন করলে, এখন যদি বলি লেসিথিন নামকরণ কেন হলো, বাইরেরা তো বলতে পারবে না। যারা আমাদের করছে তারাই পারবে, তাছাড়া বাইরে কেউ পারবে না। দেখা যাচ্ছে স্যার আপনি এর সব পুরস্কার আপনি ছেড়ে নিয়ে লেখাটা তো একটারও বেশি খরচ। না, একেবারে একটা গেলে ভালো লাগবে না, কয়েকজন হলেই তো ভালো লাগবে, তাই না? আচ্ছা, তাহলে লেসিথিন মতবাদ এই পর্যন্ত। এবার দেখো আয়ন বাহক ধারণা আছে কতগুলা। আয়ন বাহক ধারণা মানে কিছু বাহক আয়নকে নিয়ে যায়, লবণের আয়নগুলোকে নিয়ে যায়। তার মধ্যে লুন্ডিগর মতবাদ, এটা কিন্তু ভিভিআই দাও, এটা বোর্ড পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্স প্রায় আসে। আর এর আগে আমরা যেটা কার্বন ডাইঅক্সাইড মতবাদ, কন্ট্রাস্ট অ্যাকশন মতবাদ, এটা ক্ষয়ের জন্য আসে, কিন্তু এটা হলো গ এবং ভয়ের জন্য আসে। ভেরি ইম্পর্টেন্স এখানে ভিভিআই। হ্যাঁ, এটা একটা বৈজ্ঞানিকের নাম, তিনি এটা আবিষ্কার করেন, তাই তার নাম অনুযায়ী এর নাম হলো লুন্ডিগরের মতবাদ। এটা ছবি আঁকিয়ে বোঝাতে হবে, কিন্তু আজকে এটা সময় করা মানে হবে না আর কি। আজকে এটুকুই থাক, আগামী দিন আমরা হচ্ছে লুন্ডিগরের লবণ পরিশোষণ এটা শিখবো। হ্যাঁ, লুন্ডিগরের লবণ পরিশোষণটা অনেকেই কিন্তু একা বুঝতে পারে না, এই জন্য তোমরা মনোযোগ দিয়ে বুঝবা, দেখবে খুবই সহজ, কোনো কঠিন কিছুই না। তাহলে আগামী সোমবারে লুন্ডিগরের মতবাদ। তাহলে এই ভিডিওটা আজকে শেষ।